আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের কাছে সরকার কর্তৃক অনুমোদিত তোমাদের যে নতুন যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেটি চলে গেছে এবং এর উপরে আমরা ক্লাসগুলো নিচ্ছি এবং এর উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হচ্ছে এবং তোমরা নিশ্চয়ই জানো অ্যাসাইনমেন্টগুলো তৈরি করা বা জমা দেওয়া তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে এবং যেভাবে নিয়ম সেভাবে লিখে প্রত্যেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। তাহলে আজকে সেই যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজকে তোমাদের যে ক্লাসটি আমি নিব সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম শ্রেণীর অধ্যায় তৃতীয় পুনর্বিন্যাসকৃত সিলেবাসের অংশটুকু আজকে তোমাদের আমি ক্লাসে নিব। তাহলে আজকে ক্লাসটি বা আজকে যে পাঠ থেকে তোমরা শিখতে পারবে অর্থাৎ শিখন ফল। প্রথমে আমরা জানতে পারবো পরিবারের ধারণা, ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তোমরা, গ্রাম এবং শহরের পরিবারের মধ্যে তুলনা বা পার্থক্য করতে পারবে এবং শিশু সামাজিকরণের পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক যে সম্পর্কের ভূমিকা রয়েছে বা গুরুত্ব রয়েছে তা তোমরা বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়, তাহলে বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয়টি কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবার, পরিবারের ধারণা ও ধরন, গ্রাম ও শহরের পরিবার, শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। মোট কথা আমরা পরিবার থেকে কি শিখছি এবং এই পরিবারে আমাদের কিভাবে সামাজিকীকরণে আমাদেরকে গড়ে তুলছে আজকের অধ্যায় থেকে বা আজকের এই পাঠগুলো থেকে তা আমরা জানতে পারবো। পরিবার, পরিবার বলতে আমরা কি বুঝি আগে আমরা এটা জেনে নিই। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্র একটি একক। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানের যে নাম তার নাম হচ্ছে পরিবার এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে এসেছি বা কোনো পরিবারের আমরা অন্তর্ভুক্ত। তাহলে পরিবার বলতে আমরা কি বুঝি যদি বলি তাহলে বলতে হবে যে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতা মাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার হচ্ছে আবেগীয় সম্পর্ক একটি স্থান, কারণ এর মাধ্যমে প্রতিটি সদস্যদের গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং এর মাধ্যমে মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি জন্মে থাকে এবং মানব জাতির যে বিকাশ সেই বিকাশটি ঘটেছে পরিবার থেকে। পরবর্তীতে কি হচ্ছে, সমাজ এর মাধ্যমে অগ্রগতি ঘটছে। এবার চলে যাব আমরা পরিবারের ধরন। প্রকৃতি এবং ধরন অনুযায়ী পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে একক পরিবার, একটি হচ্ছে যৌথ পরিবার। একক পরিবার বলতে আমরা কি বুঝি, যৌথ পরিবার বলতে আমরা কি বুঝি? সাধারণত স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে আমরা বলি একক পরিবার। বাংলাদেশে দেখা যাচ্ছে শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। এরপরে চলে যাব আমরা একটি একক পরিবারের চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ যেখানে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান থাকবে, সেটাই হচ্ছে একক পরিবার। এরপরে যাব আমরা যৌথ পরিবার। যৌথ পরিবারটা কি? যেখানে দেখা যায় যে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে একটি যৌথ পরিবার গড়ে ওঠে। মোট কথা কয়েকটি পরিবার মিলে যে পরিবার গড়ে উঠবে তাকে আমরা বলছি যৌথ পরিবার। এই পরিবারে বাবা মা, সন্তান সন্ততি ছাড়াও দেখা যায় মামা মামি, নানা নানি, দাদা দাদি বা রক্তের সম্পর্কে চাচা চাচি, অর্থাৎ মোট কথা কয়েকটি পরিবার বা অবিবাহিত সন্তান তাদের আবার সন্তানদেরকে নিয়ে যৌথ পরিবার গড়ে ওঠে। এখন আমরা যাব কোন অঞ্চলে। তোমরা জানো আমরা এর আগের অধ্যায়ে যখন পড়েছি তখন আমি বলেছিলাম যে সম্পূর্ণ এই বাংলা যে ভূমিটা রয়েছে বা বাংলাদেশ যেটা রয়েছে সেটাকে আমরা বলি এক কথায় বড় গ্রাম, অর্থাৎ আগে আমাদের এই অঞ্চলটাকে বলা হতো বড় একটি গ্রাম। পরে কালের বা কালের বিবর্তনে আমরা দেখছি কি ধীরে ধীরে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি। পরিবারও কিন্তু এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশের দুইটি অঞ্চল প্রভাবিত করে আমাদেরকে, সেটি একটি হচ্ছে গ্রাম অঞ্চল, একটি হচ্ছে শহর অঞ্চল এবং গ্রাম এবং শহরের ভেদে পরিবারগুলোর মধ্যেও পার্থক্য দেখা যায়। দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে বেশিরভাগই ক্ষেত্রে আমরা দেখি যে যৌথ পরিবার মানে বড় পরিবার, যেখানে দাদা দাদি থাকে, নানা নানি থাকে, চাচা চাচি থাকে বা মামা মামি থাকে, এরকম অর্থাৎ বা বিবাহিত হচ্ছে সেই পরিবারের সন্তান থাকে, তাদের আবার সন্তান থাকে। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি একান্নবর্তী পরিবারগুলো যেগুলো অনেক আগে থেকে আমাদের এই দেশে চলে আসছে সেটা কোথায় লক্ষ্য করা যায়? গ্রাম অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। তারপরে আমরা যদি এখন শহরাঞ্চলে দেখি তাহলে দেখবো যে শহরাঞ্চলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে কি হচ্ছে, ক্ষুদ্র
ক্ষুদ্র পরিবারে পরিণত হচ্ছে। অর্থাৎ শহরাঞ্চলে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে একক পরিবার। আমরা দুইটি পরিবারে দেখো, এই যে গ্রামের পরিবার ও শহরের পরিবার, আমরা দেখো দুইটি চিত্র দেখিয়েছি, তাই না? অর্থাৎ এখন যদি আমরা দেখি পরিবারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো যে শহরাঞ্চলে নগরায়নের ফলে শহরায়নের ফলে অথবা আর্থিক সংহতির দিকে লক্ষ্য রেখে অথবা বাসস্থানের যে সমস্যা, এগুলোর উপর লক্ষ্য করে দেখা যায় যে একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র বা একক পরিবার গঠন করা হচ্ছে। কিন্তু পরিবার কিন্তু আমাদের অতীতকাল থেকে যদি আমরা পরিবারের ধারাবাহিকতা দেখি বা লক্ষ্য করি, তাহলে দেখবো আগে ছিল যৌথ পরিবার, এখন বর্তমানে আমাদের পরিবারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে শহরে একক পরিবারে পরিণত হয়েছে। এখন চলে যাব আমরা শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। তার আগে আমাকে জানতে হবে সামাজিকীকরণটা কি। সাধারণত সামাজিকীকরণ আমরা বলতে বুঝি একটি শিশু যেখানে পরিবার থেকে শুরু করে সমাজে তথা সামাজিক জীব হয়ে গড়ে ওঠে, তাকে আমরা বলছি সামাজিকীকরণ। এটি একটি প্রক্রিয়ার নাম। তোমরা লক্ষ্য করে দেখো, এটি একটি প্রক্রিয়ার নাম, কারণ এই প্রক্রিয়াটি শিশুর একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এবং সামাজিকীকরণের প্রথম যে মাধ্যম সেটার নাম হচ্ছে পরিবার। পরিবার থেকে শিশুর সূতিকাগার বা সূচনাটা তৈরি হয়। আচার আচরণ আমরা যেটাই বলি না কেন, সেটাই কিন্তু তৈরি হয় পরিবার থেকে। কারণ দেখো যে পরিবারে হচ্ছে শিশুর যে আবেগীয় যে স্থান, সেখান থেকে শুরু করে তাদের নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা, অর্থাৎ সবকিছু কিন্তু জন্মে তার পরিবার থেকে। এবং পরিবারের মাধ্যমে সে আচরণগত যে দিকটা সেটা তার গড়ে ওঠে। আর লক্ষ্য করে দেখবে যে যে যেমন পরিবারে তৈরি হয়, তার আচরণের বহিঃপ্রকাশটা কিন্তু ঠিক সেভাবে সে বহিঃপ্রকাশ করে থাকে। তাই শিশু সামাজিকীকরণে পরিবারের গুরুত্বটা কিন্তু খুবই বেশি। তারপরে দেখো হচ্ছে যে কেমন আমাদের পরিবেশ দরকার বা কেমন আমাদের সামাজিকীকরণটা প্রয়োজন। তোমরা মনে রাখবে যে সামাজিকীকরণে পরিবারের গুরুত্ব অনেক বেশি, কারণ আচরণটা এই শিশুর তৈরি হয় পরিবার থেকে। এবং এই পরিবার থেকে শিশুর যে অগ্রগতি বা সমাজের যে অগ্রগতি, সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। তাহলে আমরা দেখি যে এরপর আমরা যদি লক্ষ্য করি পরিবারের কথা, যে পরিবারের সদস্যদের মধ্যে কি রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। এবং পরিবারের সদস্যদের একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, সেটাকে কিন্তু আমরা বলছি পারস্পরিক সম্পর্ক। তো এই সম্পর্কের মধ্যেই ভালোবাসা রয়েছে, মায়া মমতা রয়েছে, স্নেহ ভালোবাসা রয়েছে, তাই না? রাগ অভিমান সবকিছু কিন্তু আমাদের পরিবারের মধ্যে থাকে, সদস্যদের মধ্যে থাকে। তাহলে আমরা যদি পরিবারের সবচেয়ে কাছের মানুষের কথা চিন্তা করি, তাহলে দেখবো যে যার মাধ্যমে আমাদের সূত্রপাত হয় বা যার মাধ্যমে আমরা পরিচালিত হয়, এরকম সবচেয়ে আমাদের কাছের মানুষ হচ্ছে আমাদের মা এবং বাবা। এবং আরো কাছের মানুষের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে প্রথমেই মায়ের কাছ থেকে। তার কারণ দেখো, আমাদের এই যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে মা উচ্চারণ যে আমরা করি, মানে আমাদের মুখের যে ভাষাটা, মোট কথা আমাদের চলতে শিখা, আমাদের বলতে শিখা, আমাদের খাদ্যাভ্যাস যেটাই বলি না কেন, সেটা কিন্তু আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি। এরপরে যদি আমরা দেখি, তাহলে বড় যে ভাই বোন, পরিবারে বড় ভাই বোন রয়েছে, গুরুজন রয়েছে, তাদের মধ্যে যদি সহমর্মিতা এই ভাবটি না থাকে, তাহলে কিন্তু পরিবারের শিশুদের মধ্যে কি হয়, যে শৃঙ্খলা একটা বোধ, ভ্রাতৃত্ব একটা বোধ, তারপরে এই যে সহনশীলতা, মানে এই সহনশীলতা যদি বড়দের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ছোটদের মধ্যে সেটা তৈরি হয় না। তোমরা লক্ষ্য করে থাকো, তোমরা যারা পরিবারের বড় ভাই বোন, তোমরা লক্ষ্য করবে যে তাদের মধ্যে সহনশীলতা ভাবটা থাকতেই হবে। তোমাদের যদি ছোট ভাই বোন থাকে, তাহলে কি হবে, তুমি যখন দুইটি চকলেট নিবা বা কিনে নিয়ে যাবা বাসায় কোনো একটা কিছু, তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি এটি একা একা খাবো দেখিয়ে। তাহলে কি হবে, তুমি আজকে হয়তো তোমার ছোট ভাই বোনকে দেখিয়ে খাচ্ছ, কিন্তু পরবর্তীতে তোমাকেও, মানে তোমার কাছ থেকেও সে এই রকম আচরণটা শিখবে। তাহলে পরিবারে যারা বড় রয়েছে, বিশেষ করে যারা বড় ভাই বোন বা গুরুজন রয়েছে, তাদের মধ্যে সহনশীলতা এই ভাবটি তৈরি থাকতে হবে বা সহনশীলতা ভাবটি থাকতে হবে। না হলে কি হবে, ছোটদের মধ্যে যে মূল্যবোধ বলি, নৈতিকতা বলি বা এই যে সহকর্মিতা যে ভাবটা, সেটা কখনোই আসবে না। মোট কথা, পরিবারের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে শিশু তার বহিঃপ্রকাশ বা শিশু তার আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। আবার আমরা কি দেখছি, পিতা মাতার আচরণ মূল্যবোধ শিশুকে কি করে সামাজিকীকরণে প্রভাব ফেলে। তারপরে আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করে দেখো,
যে সুন্দর পারিবারিক পরিবেশে শিশু যখন গড়ে ওঠে তখন সে তার সুষ্ঠু সামাজিকীকরণটা ঘটে। কিন্তু আমরা যদি বিপরীত অংশটা দেখি, অর্থাৎ আমরা যদি দেখি যে তার পরিবেশটা বা তার পারিবারিক পরিবেশটা সুন্দর না, সুষ্ঠু না, তাহলে কি হবে? তার সামাজিকীকরণে কিন্তু শিশুটি বাধা পাবে। আমি সুন্দর সামাজিকীকরণ বা সুন্দর বা পারিবারিক পরিবেশ বলতে কি বোঝাচ্ছি, আর অসুন্দর বা অসঙ্গতি পারিবারিক পরিবেশ বলতে কি বোঝাচ্ছি সেটা বুঝো। যেই পারিবারিক পরিবেশে সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, যাদের মধ্যে সহকর্মিতা, সহনশীলতার ভাব থাকে, তাদের পরিবারের পারিবারিক পরিবেশটা সুন্দর হয়। আর যেই সকল পরিবারে দেখা যায় যে বাবা মা অনেক, বিশেষ করে শহরাঞ্চলে অনেক বাবা মা কি হয়, তার ছেলে মেয়েকে বা সন্তানকে সঠিক যে সময় বা যথাযোগ্য যে সময় বা যে সময়টা সন্তানকে দেওয়ার দরকার সেটা দিতে পারে না। তার একটি কারণ হতে পারে যে শহরের অনেক বাবা মা কর্মজীবী, যার জন্য বাবা মার যে সময়টা দেওয়ার দরকার সন্তানকে সেটা তারা দিতে পারে না। তখন কি হয়, সন্তান সঠিক তার যে সামাজিকীকরণ সেটা সে সুষ্ঠু বিকাশ করতে পারে না বা বাধা পায়। আবার দেখা যায় অনেক পরিবারে কি হয়, বাবা মার বিচ্ছিন্নতা ঘটে বা বিচ্ছেদ ঘটে। আবার দেখা যায় অনেক পরিবারে বাবা মার কোনো কারণে মৃত্যু ঘটতে পারে, বা এক পরিবারে দেখা যায় মা সন্তানদেরকে নিয়ে থাকে বা বাবা সন্তানদেরকে নিয়ে থাকে। যে বাবা মায়ের মধ্যে যে একতা বা কি বলবো একসাথে থাকার যে প্রবণতা, এটা অনেক সময় থাকে না। আবার আমরা দেখি যে অনেক সময় পারিবারিক পরিবেশে একটা বিশৃঙ্খলতার ভাব, হ্যাঁ, এটা থাকে। তাহলে এই পরিবেশটাকে বা এই পারিবারিক পরিবেশটাকে কিন্তু আমরা সুন্দর বলছি না। মোট কথা, যদি পারিবারিক পরিবেশ সুন্দর না হয় তাহলে কি হয়, সুষ্ঠু সামাজিকীকরণ হয় না শিশুটির, এবং শিশুটি কি হয়, প্রতি ক্ষেত্রে বাধা পায়। অর্থাৎ শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। বিশৃঙ্খল পরিবেশ কখনোই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ পরিবেশ ঘটাতে পারে না। এতে কি হয়, শিশু অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে গড়ে ওঠে এবং শিশু কি হয়, অনেক সময় স্বার্থপরতা শিখে। এটা কিন্তু পরিবারেরই কারণ বা পরিবারের আচরণগতই কারণ। তাহলে মোট কথা আমরা মনে রাখবো যে পরিবারের সদস্যদের ভূমিকার কারণে সমন্বয় সাধন শিশুকে আত্মসচেতন এবং ব্যক্তিত্ববান করে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে মোট কথা, সুন্দর একটি পারিবারিক পরিবেশ আমাদেরকে কি হয়, আমাদের শিশুদেরকে বা আমরা যেভাবে গড়ে উঠবো আমাদেরকে আত্মসচেতন করতে সাহায্য করে, আমাদেরকে ব্যক্তিত্ববান করে গড়ে তুলবে। আমি একটি সুন্দর পারিবারিক পরিবেশের চিত্র দেখিয়েছি, যেখানের মধ্যে কি আমরা যেখানে দেখছি যে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে পারস্পরিক খুব ভালো একটি সম্পর্ক রয়েছে। মোট কথা, পরিবারের সদস্যদের মধ্যে যদি পারস্পরিক একটি সুন্দর সম্পর্ক না থাকে, সেই পরিবারকে কখনই আমরা সুন্দর একটি পারিবারিক পরিবার বলতে পারি না। তাহলে আমাদের শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য আমাদের সুন্দর একটি পারিবারিক পরিবেশ দরকার। আমি তাহলে আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আবার মনে করি যে আজকে আমরা কি করলাম। আজকে আমরা জানলাম পরিবার বলতে কি বুঝি, তারপরে আমরা জানলাম গ্রাম এবং শহরে কোন কোন পরিবারগুলো দেখতে পাই, তারপরে আমরা জানলাম যৌথ পরিবার বলতে কি বুঝি, একক পরিবার বলতে কি বুঝি, এবং কেন ধীরে ধীরে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবারগুলো ভেঙে কি হচ্ছে, একক পরিবার পরিণত হচ্ছে। এগুলো কিন্তু সময়ের প্রয়োজনে হচ্ছে। আমি বললাম যে শহরাঞ্চলে নগরায়নের ফলে, শহরায়নের ফলে, আর্থিক সংগতির জন্য, বাসস্থানের অভাবের কারণে এখন কি হচ্ছে, একান্নবর্তী যে পরিবারগুলো সেগুলো ভেঙে কি হচ্ছে, খন্ড খন্ড পরিবারে পরিণত হচ্ছে। অর্থাৎ পরিবার কিন্তু এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানলাম যে শিশুর সামাজিকীকরণটা কি, সামাজিকীকরণ একটি প্রক্রিয়ার নাম, এবং হচ্ছে এই সামাজিকীকরণে পারস্পরিক সম্পর্কের কি গুরুত্ব রয়েছে বা এর প্রভাব রয়েছে। তো যে এই অধ্যায় থেকে যেটাই তোমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্টে যে ধরনের প্রশ্ন থাকুক না কেন, তোমরা আশা করি তার উত্তরটা দিতে পারবে। এবং আবার আমি মনে করি কি, তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু বিশ্লেষণধর্মী বা বর্ণনামূলক প্রশ্ন থাকছে। অর্থাৎ আমরা কিন্তু মূল্যায়নে তোমাদের কি করছি, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন রাখছি, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা যখন লিখছো তখন বর্ণনামূলক প্রশ্ন লিখছো। কাজে তোমাদের যে সিলেবাসটা দিয়েছে, মানে পুনর্বিন্যাসকৃত যে তোমাদের সরকার কর্তৃক সিলেবাসটা দিয়েছে, অবশ্যই সিলেবাসের সেই অধ্যায়ের অংশগুলো ভালো মতো তোমরা করবে এবং ক্লাসে মনোযোগী হবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে দিতে পারবে। তাহলে আজকে মূল্যায়নের প্রথম প্রশ্নে আমি দেখছি পরিবারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রকৃতি এবং ধরনের দিক থেকে পরিবারকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সামাজিকীকরণ বলতে কি বুঝো, নিশ্চয়ই বুঝতে পারছো, সামাজিকীকরণ একটি প্রক্রিয়ার নাম। পরিবারকে কেন সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয়, কারণ সামাজিকীকরণের প্রথম মাধ্যমের নামই হচ্ছে পরিবার। শিশু বেড়ে ওঠার প্রথম সূচিকাগার কোনটি? শিশু বেড়ে ওঠার প্রথম সূচিকাগার হচ্ছে পরিবার। তাহলে আগামী দিন তোমাদের আবার আমি ক্লাস দিব, তোমাদের যে পুনর্বিন্যাস সিলেবাস দিয়েছে সিলেবাসের উপরে তোমাদের ক্লাস হবে, এবং এর
জমা দিতে হবে। বারবার বলছি অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া তোমাদের বাধ্যতামূলক। অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী, সপ্তম শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা পাই, আমরা সেই আশায় রয়েছি এবং সেই প্রত্যাশা করছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা করোনাকালীন সময় নিরাপদে থাকো, বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, কারণ আবার শীতকাল আসছে, একটু একটু শীতের আবেগে আমরা বুঝতে পারছি। সাবধানে থাকবে, সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা